আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে আপনাদের সঙ্গে এখন আছি আমরা দুজন, আমি হৃদয় হোসেন এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বিশ্বের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা দেশ যুক্তরাষ্ট্রে মানবাধিকার কোথায়, প্রধানমন্ত্রীর প্রশ্ন। তীব্র তাপপ্রবাহ থেকে দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ। সব রেকর্ড ভেঙে যশোরে মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস। চালু থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভোগান্তি। তীব্র দাবদাহে ধান শুকিয়ে যাওয়ার সাথে বেড়েছে পোকার আক্রমণ। সম্পূরক সেচের কারণে উৎপাদন খরচ কয়েক গুণ বৃদ্ধি। আবারও অকটেন পেট্রোলে লিটারে 2.5 টাকা ও ডিজেল কেরোসিনে বাড়ল 1 টাকা, বুধবার থেকে কার্যকর হবে। এবং ফিলিস্তিনের 300 ছাত্রীকে 9 বিশ্ববিদ্যালয়ে পূর্ণবৃত্তি দিচ্ছে বাংলাদেশ। চ্যানেল আই কার্যালয়ে আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সারা বিশ্বের মানবাধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের দেশে মানবাধিকার কোথায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার জবাব চান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যারা যত সমালোচনাই করুক শত্রুর মুখে ছাই দিয়ে এদেশ এগিয়ে যাচ্ছে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে। জাতীয় নির্বাচনে টানা চতুর্থবার সরকার গঠনের পর এটি দলের দ্বিতীয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। বৈঠকের শুরুতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দেউলিয়া ও কিছু বুদ্ধিজীবী বাংলাদেশ নিয়ে দুর্নাম করে, কিন্তু জনগণের আস্থা ও বিশ্বাসী আওয়ামী লীগের শক্তি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? আর যারা যাই কিছু বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ফিলিস্তিনের উপর হামলা বন্ধের দাবি জানিয়ে সারা বিশ্বের মানবাধিকার নিয়ে কথা বলাদের নিজ দেশে মানবাধিকার কতটুকু সুরক্ষিত প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন ইসরায়েল বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার। একজন মানে একেবারে মাজুর ব্যক্তি যে মানে হাঁটতে চলতে পারে না, সে প্রেসিডেন্টকে কি বলেছে সেই জন্য তার ঘরে ঢুকে তাকে গুলি করে মেরে এসেছে। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে। কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার এবং বেশি করে পানি পান করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই,
ঢাকা। সব রেকর্ড ভেঙে যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ বিস্তৃত হয়েছে সারা দেশে। বৃহস্পতিবার থেকে প্রতীক্ষিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে খুলনা ও রাজশাহীতে তাপপ্রবাহ কমতে কিছুটা সময় লাগবে। প্রচণ্ড গরমে নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আক্তার হোসেনের রিপোর্ট। এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহে পড়েছে সারা দেশ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত 60 বছরের মধ্যে সর্বোচ্চ। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বেশি হওয়ায় বাইরে বের হওয়া মানুষের অস্বস্তি ও ভোগান্তি ছিল বেশি। গরমটা আসলে এমন অসহনীয় পর্যায়ে চলে গেছে যে আসলে ছাতা পানি আসলে নিয়ে ক্যারি করেও সম্ভব হচ্ছে না, এত বেশি গরম। একই তো গরম, তার উপরে প্রচুর পরিমাণ মাথা ব্যথা হচ্ছে গরমের কারণে আরও। তো তার জন্য ডাক্তার দেখাইতে আসছিলাম, আল্লাহ যাতে এটা তাড়াতাড়ি কমায় দেয়, সরকারও যাতে কোনো কারেন্টের যাওয়া আসার ইয়েটা যাতে কমায়। এখন তো চাকরি করতে হলে বাধ্য হয়ে বের হতে হবে, এটাই নিয়ম। বৃষ্টিটা সবাই কামনা করে, বৃষ্টিটা অত্যন্ত দরকার। অসহনীয় তাপমাত্রায় হিট স্ট্রোক এড়াতে সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের শরীরের ভিতর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে, লবণ বেড়ে যাচ্ছে, তার ফলে আমরা দুর্বল হয়ে পড়ছি, অবসন্ন হয়ে পড়ছি, কোন সময় অজ্ঞান হয়ে পড়ছি এবং মৃত্যুর আশঙ্কা থেকে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমাদেরকে যে অযাচিত কারণে ঘর থেকে যদি না বের হই, আমরা যেন সুতির কাপড় পরিধান করি, ছাতা নিয়ে বের হই, ছায়ার দিকে চলাচল করি, পানি পান করি ঘন ঘন। আবহাওয়া অফিস বলছে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 2 তারিখ থেকে অথবা 1 তারিখ রাত থেকে ভোর রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশালের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে এই বৃষ্টিপাত হলে ওখানকার বাতাস ঠান্ডা হয়ে যাবে এবং ফলে এই যে তাপমাত্রার যে ঊর্ধ্বগতি সেটা কিছুটা কমে যাবে। মঙ্গলবার ঢাকায় তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি, সাতক্ষীরায় 42.2, মংলায় 42 ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। চলমান তাপপ্রবাহে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে বিভিন্ন জেলায়। চালু থাকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন অসহ্য গরম আর বিদ্যুতের লোডশেডিং এ ভালো নেই তারা। অবকাঠামোর দিক দিয়ে যেসব প্রতিষ্ঠান পিছিয়ে রয়েছে সেগুলোতে পাঠদান খুবই কষ্টকর বলছেন শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে বিদ্যালয় ছুটি ঘোষণা সমস্যার সমাধান নয়, সবাইকে খাপ খাইয়ে নেয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। মুস্তফা মল্লিকের রিপোর্ট। তীব্র গরমের শুরু থেকেই যেসব অঞ্চলে তাপমাত্রা বেশি সেখানে বিদ্যালয় বন্ধের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সারা দেশেই মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। তবে বন্ধ ছিল সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাখুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যানিকেতন শিক্ষার্থীদের স্কুল ব্যাগের সাথে বড় পানির বোতল আর হাত পাখা। শ্রেণীকক্ষে ফ্যান থাকলেও বিদ্যুতের যাওয়া আসার মধ্যে হাত পাখায় শীতল হওয়ার চেষ্টা। শিক্ষার্থীরা বলছেন গরমে অতিষ্ঠ তারা। অতিরিক্ত গরমের মধ্য দিয়েও আমাদের প্রতিদিন ক্লাস করতে হয়, যেটি আমাদের জন্য খুবই কষ্টের বিষয়। স্কুল যদি সকালে শিফটে দেওয়া হতো তাহলে শিক্ষার্থীরা এই ক্লাস করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করত। স্যার, আমাদের প্রচন্ড রকম সমস্যা হয়, এখন প্রচন্ড রকম গরম এবং বিদ্যুৎ থাকে না, আমাদের ক্লাস করতে অনেক অসুবিধা হয়। মন্ত্রণালয়ের আদেশ আছে বলেই বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানান শিক্ষকরা। অতিরিক্ত তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে বা লোডশেডিং হওয়ার কারণে ক্লাস করাও বেশ একটু সমস্যা হচ্ছে। যেসব বিদ্যালয় অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে সেখানে শিক্ষার্থীদের সমস্যা আরও প্রকট। কক্সবাজারের রামুর রশিদনগরের পানিরছড়া SHD মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা বসছেন গাদাগাদি করে। ছাদের টিনের তাপে
পড়াশোনায় মনোযোগ দেয়া কঠিন। এই তাপমাত্রায় স্কুল চলা আসলে খুবই কষ্টকর। গরমের মধ্যে ক্লাস করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমরা নিয়মিত স্কুলে আসছি। এখানে তীব্র গরম আর বিদ্যুৎ থাকে না বললেই চলে। স্কুলের অবকাঠামো তেমন ভালো না, আর এক বেঞ্চে 5 জন করে বসতে হয়। ঢাকায় স্কুল বন্ধের ঘোষণা থাকলেও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হয়েছে। শিক্ষকরা বলছেন, প্রখর রোদ উপেক্ষা করে যারা এসেছেন শিক্ষা পাওয়া তাদের অধিকার। আমার দায়িত্ব হলো শিক্ষা মন্ত্রণালয়ের মার্গদর্শক নির্দেশনাটা পালন করা, সেটা আমি সবার আগে দেখি। এই যে সকালে যারা আসছে দ্বাদশ এবং দশম, এই যে ওরা কদিন পরে পরীক্ষায় বসবে, ওরাও কিন্তু কোভিড আক্রান্ত মানুষ, ওদের কিন্তু সিলেবাসগুলো আমরা শেষ করতে পারি নাই। দ্বাদশ এই জুনে 30 তারিখে পরীক্ষায় বসবে, আপনি চিন্তা করতে পারবেন না এদের নিয়ে। আমি তো বলছি মুখ খুলে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বলবে যে আমরা কিভাবে বিপদে আছি ওদের নিয়ে। কিছু এলাকার সমস্যার জন্য পুরো দেশের শিক্ষা কার্যক্রম বন্ধের পক্ষে নয় মন্ত্রণালয়, বলছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রবণতাটা সেটা বন্ধ করতে হবে আগে, যতটা সম্ভব আমাদের স্কুলগুলো খোলা রাখা। সিলেটে তো বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি ময়মনসিংহে বৃষ্টি হয়েছে, তো ওইখানে তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে আছে, যার জন্য সারা বাংলাদেশে একভাবে বন্ধ না করে আমরা এলাকা ভিত্তিক যাতে বন্ধ করা যায় সেই চিন্তা ভাবনা করছি। দুর্যোগের সময় শিক্ষা কার্যক্রম কোন প্রক্রিয়ায় চলবে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রচণ্ড গরমেও বাসাবাড়িতে নারীদের রান্নার কাজ থেমে নেই। রান্নাঘরের উত্তাপকে সঙ্গী করে কঠিন এই কাজটি প্রতিনিয়ত করছেন গৃহিণীরা। গরম থেকে বাঁচতে তারা বেছে নিয়েছেন নানা কৌশল। আলী আসগরের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সুলতানা হিমু। তীব্র তাপ প্রবাহের এ সময়ে গরম থেকে বাঁচতে নানাভাবেই বাইরের কাজ কমিয়েছেন নগরবাসী, কিন্তু এই গরমেও থেমে নেই ঘরবাড়িতে নারীর সাংসারিক কাজ। বাইরের তাপ প্রবাহের সাথে রান্নাঘরের আগুনের উত্তাপকে সঙ্গী করেই প্রতিদিনের রান্না করে যাচ্ছেন পরিবারের নারী সদস্যরা। রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। মানে কোনো রকম রান্না করে কতক্ষণে বের হবেও সেটাই চিন্তা আর কি। আর এখন তো কোনো ধরনের রিচ ফুড খাবার খাওয়া যাচ্ছে না, এখন রান্না ওই শাকসবজি এটাই খেতে হচ্ছে। রাজধানীর বাসাবাড়িগুলো ঘুরে দেখা যায় অনেকেই রান্নাঘরের কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছেন। কেউ কষ্ট কমাতে রাতে রান্না করছেন, কেউ বাদ দিয়েছেন মাছ মাংস রান্না করা, বেছে নিয়েছেন অল্প সময়ে রান্না করা যায় এমন শাকসবজি। একে তো মানে তাপের গরম, আর এক হচ্ছে যে চুলার গরম, দুইটা গরমই তো অনেক অবস্থা খারাপ। গরমের জন্য হচ্ছে আমরা ধরে নেই যেগুলো রিচ ফুড সেগুলো আমরা বাদ দিয়েছি। এত গরমে বেশি রান্না করা যাচ্ছে না, এজন্য সবজিটাই একটু বেশি করতে হচ্ছে। আর রান্না করতে ইচ্ছা হয় না, রান্নাঘরে যেতেই ইচ্ছা হয় না, গরমে কোনো কিছুই ভালো লাগে না। বিশেষজ্ঞরা বলছেন এই গরমে নারীদের নিজেদের সুস্থতার দিকে নজর দিতে হবে। সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে রান্না না করার পরামর্শ দিয়েছেন তারা। রান্নাটি সকাল 10টার আগে এবং বিকেল 5টার পরে করা উচিত। মানে সকাল 10টার আগে একই সাথে সকালের রান্না এবং দুপুরের রান্না করে ফেললো। মাংস এবং খুব ভুনা কষানো টাইপের খাবার এগুলো এই সময় এড়িয়ে চলার জন্য। তার পরিবর্তে শাকসবজি ফলমূল বেশি খাবে, এবং ফলের ক্ষেত্রে যে ফলগুলো বেশি পানি ধারণ করে, যেমন শসা, যেমন তরমুজ, এই ফলগুলো তারা বেশি খাবে। এবং দুপুরের সময়টা তারা একটু বিশ্রাম নিলে ফ্যানের নিচে সেটি ভালো হয়। বাইরে বের হলে সিনথেটিক এবং আটশাট পোশাক না পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চামড়াটা তেলতেলে রাখলে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। তীব্র দাবদাহে খরা পরিস্থিতিতে ফসল বাঁচাতে সম্পূরক সেচ দিতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে 2 থেকে 3 গুণ। কৃষক বলছেন তীব্র গরমে সেচ দেওয়ার সাথে সাথে বোরো ধানের জমি শুকিয়ে যাচ্ছে। মেহেরপুর থেকে আরো জানাচ্ছেন গোলাম মোস্তফা। ধানের থোড় এখন শেষে রূপ নিয়েছে। তীব্র তাপপ্রবাহে মেহেরপুরে ধানি জমির মাটি শুকিয়ে যাচ্ছে। জমিতে এখন প্রতিদিন সেচ দিচ্ছেন কৃষক। অতি তাপদাহে শ্যালো মেশিনে পানি উঠছে কম, ফলে সময় বেশি লাগায় 1 লিটার ডিজেলের পরিবর্তে কোনো কোনো জমিতে প্রতিদিন 2 লিটার করে ডিজেল খরচ হচ্ছে। এতে বোরো ধান চাষের উৎপাদন খরচ 2 গুণ থেকে 3 গুণ বেড়ে গেছে। এবার বিপুল খরচ হয়েছে 15-16 হাজার টাকা খরচ হবে।
ধান বেচার সময় কোনো খোঁজ দিন নেই, ধান বেচার সময় কোনো খোঁজ দিন নেই। আর তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই একটু খরচ বেশি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। 1 বিঘা জমিতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পানি লাগছে। এখন প্রতিদিন একদিন বাদে পানি লাগছে। চাষিরা বলছেন খরায় ধান শুকিয়ে যাচ্ছে, সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। লোকসান থেকে বাঁচতে প্রতিমন ধান 1500 থেকে 1600 টাকা করার দাবি জানিয়েছেন কৃষক। যেহেতু বেশি লস হয়ে যাচ্ছে, এজন্য আমাদের দাবি হচ্ছে 1500 থেকে 1600 টাকা হলে আমাদের খরচটা উঠে আসবে। বৃষ্টি নেই, ধানের কীটনাশক দিয়ে দেখা যাচ্ছে কাজ করছে না, ধানের শীষ শুকিয়ে যাচ্ছে, শীষে মাথা এখন দেখা যায় ধান কুড়ি সব খেয়ে নিচ্ছে পোকামাকড়ে, এই অত্যাচারটা খুব বেশি। পরিস্থিতি মোকাবেলায় জমিতে সম্পূরক সেচ প্রদান এবং পোকামাকড় দমনে সঠিক মাত্রায় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা ট্রুপার বা এই ধরনের নোইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে এখান থেকে আমরা অনেক পরিত্রাণ পাবো বলে আমি মনে করি। তাছাড়া যদি খুব কাছাকাছি যদি এরকম কোনো সম্ভাবনা নেই, যদি একটা বৃষ্টি হয় ভাই, তাহলে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসে। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 19,250 হেক্টর জমিতে। চাষ হয়েছে 19,097 হেক্টরে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। মে মাসের জন্য আবারও জ্বালানি তেলের দাম বাড়ল। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা বাড়িয়ে 107 টাকা, পেট্রোল 2 টাকা 50 পয়সা বাড়িয়ে 124 টাকা 50 পয়সা এবং অক্টেল লিটারে 2 টাকা 50 পয়সা বাড়িয়ে 128 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে নতুন মূল্য কার্যকর হবে। গত মাস থেকে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে। গত মাসে জ্বালানি তেলের দাম সামান্য কমানো হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনে এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দামও বাড়ানো হয়েছে। 75 পয়সা বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের গ্যাসের মূল্য প্রতি ঘন মিটার 15 টাকা 50 পয়সা এবং ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণীতে গ্যাসের মূল্য 31 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শ্রেণীতে গ্যাসের মূল্য অপরিবর্তিত থাকবে। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর ঘোষণায় ফিলিং স্টেশনের অবস্থা জানাতে তেজগাঁওয়ের ফিলিং স্টেশনে আছেন সৈয়দ অদিত। সরাসরি যাচ্ছে তার কাছে। অদিত, ফিলিং স্টেশনগুলোতে কি চলতি দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে? সার্বিক কি অবস্থা? ধন্যবাদ হৃদয়। এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁওয়ের সাউদার্ন পেট্রোল পাম্পে। এখানে আজ সন্ধ্যার কিছু সময় পরে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল এবং কেরোসিনের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এছাড়াও পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ হয়েছে। এই ক্ষেত্রে আপনার ডিজেল এবং কেরোসিনে 1 টাকা এবং পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে 2 টাকা 50 পয়সার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। সেই হিসাবে আগামীকাল 1 মে তথা আজ রাত 12টা থেকেই নতুন দামে নতুন মূল্যে তেল বিক্রি করবে পাম্পগুলো। এই মুহূর্তে আপনার সেই ক্ষেত্রে নতুন মূল্যে বিক্রি করবে সরকার। এই হিসাবে আপনার নতুন দাম হিসাব করে ধরা যায় যে আপনার কেরোসিন এবং ডিজেলের ক্ষেত্রে যে 1 টাকা যদি বাড়িয়ে থাকে সেক্ষেত্রে দাম হচ্ছে আপনার 160 টাকা এবং ডিজেল এবং অকটেনের ক্ষেত্রে নতুন মূল্য 2 টাকা 50 পয়সা বাড়িয়ে সেই দাম নির্ধারণ হয়েছে আপনার যথাক্রমে 124 টাকা 50 পয়সা এবং 128 টাকা 50 পয়সা। এই মুহূর্তে আমার পাশে আছেন আপনার সাউদার্ন পেট্রোল পাম্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছি, ভাই আপনাদের কাছে রয়েছে, আপনার রিজার্ভে রয়েছে, জি আপনার তো কাল থেকে নতুন দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি দাম কি আপনারা কি নতুন দামে বিক্রি করবেন নাকি আপনার পুরনো যে তেলগুলো রয়েছে আপনার আগের দামে বিক্রি করবেন? না, আমাদের যেটা আছে আর কি স্টকে যেটা আছে এটা আজকে যে দাম নির্ধারণ করা হবে ওই দামে বিক্রি করা হবে। আর আগামীকাল থেকে তেল তো রয়ে যাবে, তেল তো পুরো শেষ হচ্ছে না, তেল যেটা রয়ে যাবে ওইটা এখন যে আজকে দামটা নির্ধারণ করা হবে ওই দামে বিক্রি করা হবে। আচ্ছা, আপনার চাপ কেমন, সন্ধ্যা পর থেকে চাপ কেমন দেখছেন? আসলে জিনিসটা তেলের দাম যে বাড়ছে পাবলিক প্রপারলি ভাবে জিনিসটা জানে না। যখন জানছে 9টা 9:30টার পর থেকে হিউজ পরিমাণ চাপ বাড়ছে আর কি, প্রচন্ড চাপ বাড়ছে, দেখতেই তো পারতেছেন আর কি। চাপ বেশি পেয়েছে আপনার বাইকের ক্ষেত্রে কি? বাইক না, বাইকের আর হচ্ছে আপনার প্রাইভেট কার যে অকটেনের যে গাড়িগুলো চলে ওইগুলো, এগুলোর চাপ একটু বেশি। আর ডিজেলের মোটামুটি বলা যায় ওরকম না।
প্রতিক্রিয়া কি জানাচ্ছেন, যারা আপনার তেল নিতে আসছেন তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন দাম কেন বেড়েছে, আপনার দাম আগে দামে বিক্রি হচ্ছে নতুন দামে বিক্রি হচ্ছে, প্রতিক্রিয়াটা কি দেখছেন, জানাচ্ছেন আপনাদেরকে? না, ওইভাবে জানানো হচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ। গত মাস থেকেই আপনার সরকার নতুন দামে তেলের মূল্য নির্ধারণ করেছে। গত মার্চ মাস থেকে তখনই আপনার তেলের মূল্য কমানো হয়েছিল, কিন্তু আপনার মে মাস থেকে নতুন মূল্যে আপনার অদিত ধন্যবাদ। প্রিয় দর্শক, সৈয়দ অদিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তেজগাঁও ফিলিং স্টেশন থেকে। ফিলিস্তিনের 300 ছাত্রীকে বৃত্তি দিচ্ছে বাংলাদেশ। আপাতত দেশের 9টি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন এই শিক্ষার্থীরা। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এর জন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন গাজায় একটি এতিমখানাও করে দিচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শুধু সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বসে নেই, তারা সত্যিকার অর্থেই পাশে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে বিশ্ব নেতাদের আলোচনা নিয়ে আশাবাদের কথাও জানান তিনি। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 7 মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। ধ্বংসস্তূপে পরিণত গাজায় প্রতিদিন বাড়ছে মৃত্যু। গৃহহীন হচ্ছেন লাখো মানুষ। ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে পশ্চিমা দেশগুলোতেও বিক্ষোভ বাড়ছে। তাতে চাপ বাড়ছে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত পশ্চিমা দেশগুলোর নেতাদের ওপরও। পরিস্থিতি নিয়ে কথা বলতে চ্যানেল আই পৌঁছলে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে বিশ্ব নেতাদের বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আশাবাদী তিনি। পশ্চিমা দেশগুলোর মানুষ এখন তাদের নেতাদের উপর চাপ দিচ্ছে যে আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, তাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ হচ্ছে। পশ্চিমা নেতাদের তাদের মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে। সৌদি আরবে বিশ্ব নেতাদের বৈঠকে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের বিষয়টিতে আমি আশাবাদী। তারা যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, তবে এখন দরকার এই সিদ্ধান্তের বাস্তবায়ন, কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেবে নেতানিয়াহু। ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন রাষ্ট্রদূত। What I've seen in Bangladesh, I have never seen in any other country, including Arab countries. ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ যা করছে তা কেউ করেনি, এমনকি আরব দেশগুলোও না। এখানে মানুষ শুধু মুখে বলেনি, বরং সত্যিকারের সহযোগিতা করেছে। উদাহরণ দেই, গাজায় বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়ে গেছে। আমি চাইছিলাম দেশের 300 ছাত্রীকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি করতে। আমি বাংলাদেশের 9টি সেরা বিশ্ববিদ্যালয়ে গেছি, কেউ মানা করেনি। সবাই পুরো বৃত্তি দিয়ে বিনা খরচে তাদের পড়াতে রাজি। বাংলাদেশের মানুষের খরচে গাজায় একটি এতিমখানাও করতে যাচ্ছি আমরা। ফিলিস্তিন জমি বরাদ্দ দিয়েছে। যুদ্ধ বন্ধ হওয়ার পরই আমরা কাজে হাত দেব, যেখানে অন্তত 1000 এতিমের সংস্থান হবে। এ সময় চ্যানেল আই এর পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সম্মাননা জানানো হয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। নবনীতার কাছে রাহুল, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। 2 যুগে 16 লাখ ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে পেরেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানীতে আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে এ তথ্য জানায় কোয়ান্টাম ফাউন্ডেশন। 2000 সালে ল্যাব প্রতিষ্ঠার পরে বছরের মার্চ পর্যন্ত সরবরাহ করেছে 16,05,763 ইউনিট রক্ত ও রক্ত উপাদান। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। দেশের রক্ত চাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংগঠনের প্রধান সমন্বয়ক নাহার আল বখারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক ইমরাজাউল হাসান। স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে 3 শতাধিক লাইফ লং, সিলভার, গোল্ডেন ও প্লাটিনাম ক্লাবের সদস্যদের সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। বন্দি মুক্তির শর্তে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া। গাজা ইসরায়েলি হামলায় আরো 34 ফিলিস্তিনি নিহত। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। সংবাদে আবারও আমন্ত্রণ, দেখছেন চ্যানেল আই সংবাদ।
দেশজুড়ে দাবদাহের মধ্যেই মে দিবসে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, নয়াপল্টনে বিকেল ৩টায় সমাবেশের পর জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত শোভাযাত্রা করবে বিএনপি। সমাবেশটি শ্রমিক দল আয়োজন করলেও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কর্মসূচি যোগ দেবে। কর্মসূচি সফল করতে নয়াপল্টনে বর্ধিত সভা করেছে বিএনপি। আগামীকাল বুধবার ১ মে ঐতিহাসিক মহান মে দিবস ৩টার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। শ্রমিক সমাবেশ ও র্যালিতে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে হামাস। ইসরায়েলের দেওয়া প্রস্তাবে হাজারো ফিলিস্তিনি বন্দীর মুক্তির শর্তও রাখা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজায় সোমবার আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র শ্যামা কাব্য ৩রা মে সারা দেশে মুক্তি পাচ্ছে। মুক্তির আগে রাজধানীতে ফিল্ম আর্কাইভে সুবর্ণা মুস্তাফা প্রযোজিত বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীতে শ্যামা কাব্যের কলাকুশলী সহ চলচ্চিত্রের শিল্পীরা বলছেন, দর্শকরা বহুদিন পর ভিন্ন ধর্মী একটি গল্প দেখতে পারবেন। আরও জানাচ্ছেন জাকিয়া আক্তার। 2019-20 সালে সরকারি অনুদানে নির্মিত সিনেমা শ্যামা কাব্য সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। সারা দেশে মুক্তির আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী সহ সিনেমার কলাকৌশলী ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত ছিলেন। শ্যামাকাব্যের প্রদর্শনী শেষে শ্যামাকাব্যের প্রশংসা করেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা। গল্প, ডিরেকশন, অভিনয়, ক্যামেরা সবকিছু ইটস আ কমপ্লিট প্রোডাকশন। অভিনেতা হিসেবে আমি আসলে না এই ধরনের সিকোয়েন্সগুলোতে কাজ করতে চাই, যেখানে এক থেকে আমরা অনেক লম্বা লম্বা সিকোয়েন্স করব। কামব্যাকের প্রথম কাজ ছিল শ্যামাকাব্য, 2022-এ করেছি। খুশিটা আসলে দ্বিগুণ হয়ে গেছে। চরিত্রটা উপস্থিতি ছোট, কিন্তু তোমার উপস্থিতিটা দর্শককে অন্য একটা মাত্রা দেবে। জনরার কাজগুলোকে ডিল করা খুবই টাফ। সিনেমা হলে দর্শক শ্যামাকাব্য দেখে আলোচনা সমালোচনা করবে, সেটি বিশাল আনন্দের হবে বলে জানান সিনেমার কলাকৌশলীরা। খুবই যত্ন নিয়ে তৈরি একটি ছবি। এখন দর্শক এটাতে এন্টারটেইনড হবে কি হবে না এই হিসাবের মধ্যে এখন আর ঢোকা যাবে না। আসলে চলচ্চিত্রের ওই জায়গায় ফেরত নিয়ে যাওয়া যাবে না। আমার প্রথম সিনেমা হচ্ছে কি, আমার ডিরেক্টর ছিলেন বদরুল আনাম সৌদ, ওনার সাথে আমার এটা সেকেন্ড সিনেমা। এছাড়া ওনার সাথে আমার সিরিয়ালে কাজ করা হয়েছে, নাটকে কাজ করা হয়েছে। ওনার কাছ থেকে যখন আমি প্রথমবার স্ক্রিপ্টটা পেয়েছিলাম, যখন শুটিং হয় তারও 2 বছর আগের কথা বলছি, তখন আমি এই ক্যারেক্টারটার প্রেমে পড়ে গিয়েছিলাম। এরকম ভালো কাজের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই। তো সব মিলে শ্যামাকাব্যের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল এবং আমি শিওর যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে। এর আগে কোনো চলচ্চিত্রকে আমি এইভাবে কাছ থেকে দেখিনি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই চরিত্রের মতো আমি নই, কারণ কোনো চরিত্রের মতো কেউ হয় না। আসলে আমি আমার মতোই। আর্টিস্টরা ওয়ান্ডারফুল ছিল, আমার ক্রু টেকনিশিয়ান যারা ছিল আর কি 100%-এর ওপরে এফোর্ট দেওয়া সম্ভব হলে তারা সেটা দিয়েছে প্রত্যেকে। শ্যামাকাব্যে প্রধান দুটি চরিত্রে থাকা সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা ছাড়াও ইন্তেখাব দিনা, নওরিন হাসান খান জেনি, শাহাদাত হোসেন, সাজু খাদেম ও অন্যান্যরা অভিনয় করেছেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক কৃষি সংবাদ।
সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলা হয়েছে। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট জেলা প্রশাসক শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খয়রুদ্দিন মোল্লা এবং অন্যরা। এবারে প্রকৃতি সংবাদ। ইজারাদারদের অতিরিক্ত মুনাফা আর লোভের কারণে নিজস্বতা হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। নীতিমালা ও শর্ত উপেক্ষা করে কার্যক্রম চালালেও নির্বিকার প্রশাসন, আর এতে বিলুপ্তির পথে দেশীয় মাছ সহ জলজ প্রাণী। হুমকিতে প্রাণ প্রকৃতি ও পুরো জীববৈচিত্র্য। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এম এ সালামের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের সবচেয়ে বড় হাওর মৌলভীবাজারের হাকালুকি। জৈব পরিবেশ সংরক্ষণে রামসার এলাকা হিসেবে ঘোষিত হাকালুকি হাওর। এখানে রয়েছে 200 জলমহাল, কিন্তু ইজারার নামে হাওরটির জলমহাল বিল শুকিয়ে মাছ আহরণের হিড়িক চলছে। হাকালুকির মেধাবিল, কাটোয়া বিল, চাতলা ও নাগুয়া বিল, শিয়ালি ঝগড়ি ও কাত্তিজাউরি বিলে বসানো হয়েছে সেচ যন্ত্র, আর এতে সংকটাপন্ন হাওরের পরিবেশ প্রতিবেশ। আমি সুশীল সমাজ এবং সচেতন মহল সকলের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, দ্রুত এই মৎস্য ভাণ্ডারকে রক্ষা করা না গেলে আগামী 5-7 বছর পরে আমাদের হাওরের কোনো অস্তিত্ব থাকবে না। এই সমস্ত হাওর খেকুরা এই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ফাঁকফোকরগুলো ব্যবহার করে সিন্ডিকেট করে তারা এই ধরনের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। পূর্ব পাশটা হিসিয়া খাওয়া হয়ে গেছে, মানে হিসিয়া সেচ দিয়া বিরাট বিরাট মেশিন লাগে, কয়েকটা মেশিন লাগে, মানে তারা হিসি লেছে। হিসা ঠিক না, এটা আইনে তো ঠিক হয় নাই। ক্ষতি হয়েছে না, আমরা মাছ বাড়ির সাথে কই পাইতাম, মাছ আমরা পাইতাম কই, পোনা টোনা শেষ হয়ে গেল। হাওরের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য হুমকিতে ফেললেও ইজারাদারদের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ। এই যে জলমল লিজ দেওয়া আছে, যারা লিজ দিচ্ছে তারা এত শক্তিশালী যে তারা 6-7টি মেশিন লাগিয়ে তারা বিল শুকিয়ে ফেলছে, যার ফলে সেখানে যে মাছের অস্তিত্ব আছে সেটি নষ্ট হচ্ছে, এখানে যে জলজ উদ্ভিদের যে প্রাণগুলো আছে সেটি নষ্ট হচ্ছে। আমরা মনে করি এদেরকে হত্যা করা হচ্ছে। এই প্রাণ প্রকৃতি রক্ষা করতে হলে, এই জীববৈচিত্র্য রক্ষা করতে গেলে হাওরকে তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই জলমল বন্ধ করতে হবে। নিয়মিত অভিযান পরিচালনা করেও দমানো যাচ্ছে না ইজারাদারদের। এই জাতীয় যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে যে বিলে সেচ দিয়ে মাছ ধরার জন্য আছে, সেখানে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সরাসরি গিয়ে অভিযানের মাধ্যমে এগুলো জব্দ করছেন এবং মাছ ধরা বন্ধ করছেন। আমরাও আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টায় আছি যেন বিল সেচে কেউ মাছ ধরতে না পারে। অভিযোগ দীর্ঘদিনের হলেও এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি স্থানীয় প্রশাসনের। আমি আপনাদের মাধ্যমে জানলাম যে বিষয়টা তারা সেচ মেশিন লাগিয়েছে। আমরা খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। লিজ বাতিল করা যায়, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলাও করা যায়, কারণ আপনারাও জানেন সেচ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। জলজ উদ্ভিদ ও প্রাণীর পাশাপাশি পুরো জীববৈচিত্র্য রক্ষায় প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। দেখছেন চ্যানেল আই সংবাদ। যেসব চিকিৎসকরা কর্মঘণ্টা চলার সময় প্রাইভেট প্র্যাকটিস করেন তাদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামুতুল্লাহ সেন। দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় মন্ত্রী বলেন, কর্মঘণ্টায় নিজ প্রতিষ্ঠানের বাইরে রোগী দেখা চিকিৎসকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে চালু হলো ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড।
2024 সালে দেশের এই খাতের উপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের মধ্যে থাকছে আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থাপনা, মানসম্মত কৃষি উৎপাদন ও সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি ও কৃষকের উন্নয়নে অগ্রগতি সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেরা প্রতিবেদন। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। প্রাণ RFL গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, ERF সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। সংবাদে আবারও আমন্ত্রণ। 3রা ও 4ঠা মে চট্টগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা 315B4 এর 27তম বার্ষিক জেলা কনভেনশন। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে জেলা সম্মেলনের নানা কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। লায়ন জেলা গভর্নর MDM মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন লায়ন মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রথম জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এবং লায়ন মির্জা আকবর আলী। রংপুরের শুকতারা আর্ট অ্যান্ড কালচার একাডেমির কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। একাডেমির পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তৃতা করেন বাংলাদেশ বেতারের রংপুরের সহকারী পরিচালক শাম্মী হক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান, বিশিষ্ট কবি ও লেখক দিলরুবা শাহাদাত। এবার খেলার খবর।